নমস্কার। ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আজকে হচ্ছে তৃতীয় পর্ব। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছিলাম, অ্যানালিসিস করছিলাম এবং 2023-এরটা দিয়ে শুরু করেছি। তো 2023-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আজ পার্ট 3। তো আগের দিন আমরা কোশ্চেন নম্বর 53 পর্যন্ত সলভ করেছি। আজকে দেখো কোশ্চেন নম্বর 54। কোশ্চেন নম্বর 54 খুবই ইজি একটি কোশ্চেন। হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কনিষ্ক? কনিষ্কর রাজধানী কোথায় ছিল? খুব সোজা, এটা পুরুষপুর। কোয়েশ্চেন নম্বর 55। কোয়েশ্চেন নম্বর 55 খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন সংবিধান থেকে। দ্য টার্ম পলিটিক্যাল জাস্টিস, রাজনৈতিক ন্যায়, ধারণাটি সংবিধানের কোথায় আছে? ভারতের সংবিধানে কোথায় আছে? তো এখানে বলছে প্রিয়াম্বেলে আছে, প্রস্তাবনাতে, না প্রিয়াম্বেল ডিপিএসপি, না ফান্ডামেন্টাল রাইট ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, না প্রিয়াম্বেলে আছে আর ফান্ডামেন্টাল রাইট আছে। তো আমি প্রথমে কিছু জিনিস একটু বলে দিই। প্রিয়াম্বেল কি, ফান্ডামেন্টাল রাইট কি, ডিপিএসপি কি, আর এগুলো সম্পর্কে কি বলতে চাইছে। তো আমি যেটা বলেছিলাম যে সংবিধান, এটা যদি সংবিধান হয় আমাদের দেশের, তো এই সংবিধানের শুরুতে যেটা আছে প্রস্তাবনা, সেটাকে বলে প্রিয়াম্বেল। প্রত্যেকটা বইয়ের যেমন একটা প্রস্তাবনা থাকে, তো সেরকম একটা প্রস্তাবনা প্রিয়াম্বেল। তারপরে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এইভাবে আছে। তো ফার্স্ট পার্ট যেটা, সেই ফার্স্ট পার্টটাতে দেশ সম্পর্কে বলা আছে, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, ভারত আর তার অঙ্গরাজ্য এগুলো সম্পর্কে বলা আছে পার্ট 1-এ। পার্ট 2-তে আছে সিটিজেনশিপ সম্পর্কে, এই যে আমাদের নাগরিকত্ব নিয়ে এত কথা উঠছে সে সম্পর্কে আছে পার্ট 2-তে। পার্ট 3-তে আছে ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার সম্পর্কে। পার্ট 4-এ আছে ডিপিএসপি, যেটা আমি বারবার বলছি, ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটাকে বলে ডিপিএসপি। তো ডিপিএসপিকে বাংলায় বলে নির্দেশমূলক নীতি, এটা পার্ট 3-তে আছে। তো ডিপিএসপির পর কী আছে? তারপর আছে পার্ট 4-এ, সেখানে আছে ফান্ডামেন্টাল ডিউটি। এবার বলছে যে পলিটিক্যাল জাস্টিস টার্মটা কোথায় আছে, এদের মধ্যে কোনটাতে আছে। তো পলিটিক্যাল জাস্টিস জিনিসটা কি আগে একটু বুঝে নিই। পলিটিক্যাল জাস্টিস হচ্ছে যে প্রত্যেকে ইকুয়ালি ফ্রি অ্যান্ড ফেয়ার অপরচুনিটি পাবে পলিটিক্সে নিজেকে এনগেজ করার জন্য, এইটাই। তো কেউ যদি প্রিয়াম্বেলটা একবার ঠিকমতো পড়ে থাকে, তো একদম প্রিয়াম্বেলে খুব বড় বড় করে লেখা আছে জাস্টিস বলে, যেখানে সেখানে লেখা আছে প্রিয়াম্বেলে লেখা আছে যে জাস্টিস, দিয়ে তারপর লেখা আছে সোশ্যাল, ইকোনমিক্যাল আর পলিটিক্যাল। অর্থাৎ 3 ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে, একটা সোশ্যাল জাস্টিস, একটা ইকোনমিক্যাল জাস্টিস, আর একটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিসে মানে কারোর উপর ভেদভাব করবে না সামাজিকভাবে। ইকোনমিক জাস্টিসে কারোর উপর অর্থনৈতিক বৈষম্য থাকবে না। ছেলেদের একই কাজ করে যদি একটা ছেলেকে যে পরিমাণ স্যালারি দেওয়া হবে, মেয়েকেও তাই দেওয়া হবে, তো এটা হচ্ছে ইকোনমিক জাস্টিস। পলিটিক্যাল জাস্টিস আমি এখনই বললাম যে ইকুয়াল ফ্রি অ্যান্ড ফেয়ার অপরচুনিটি টু এনগেজ ইন পলিটিক্সে ঢোকার জন্য তাকে সমানভাবে যে সুযোগ দেওয়া হবে। তো এটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। তো ওটা কোথায় আছে? অনলি আন্ডার দ্য প্রিয়াম্বেল, শুধুমাত্র প্রিয়াম্বেলই আছে, অর্থাৎ প্রস্তাবনাতে। কোয়েশ্চেন নাম্বার 56 খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, পরীক্ষায় প্রায় এসেই থাকে এই কোয়েশ্চেন। আমি তো এই কোয়েশ্চেনগুলো যখন সলভ করছি তখন দেখছি যে প্রায় 50% কোয়েশ্চেন তো রিপিট কোয়েশ্চেন, মানে আগের বছরে বা কোনো পরীক্ষাতে এসেছে একদম রিপিটেড কোয়েশ্চেন 50 থেকে 60%। কেউ প্রিভিয়াস ইয়ার ঠিক মতো করে গেলে 50% কোয়েশ্চেন সে ইজিলি সলভ করতে পারবে। হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ব্রেকিং দ্য ডরমেন্সি অফ সিড? বীজের সুপ্তদশা ভঙ্গ করে কোন হরমোন? তো ডরমেন্সি মানে কি আগে বুঝে নিই, তারপর আমি বাকি জিনিস আসছি। মনে করে একটা বীজ, ছোলা বীজ, এটা সে শুকিয়ে কৌটোর মধ্যে আছে। এবার এই বীজটাকে যদি একদিন ভিজিয়ে রাখা হয় জলে, তারপর দিন দেখা যাবে এর থেকে অঙ্কুর বেরোতে লেগেছে। এই অঙ্কুর বেরোতে লেগেছে, এটাকে বলে জার্মিনেশন। তো অঙ্কুর বেরোতে লেগেছে, তো এটাকে বলে জার্মিনেশন।
এবার এই যে যখন বীজটা এই কৌটোর মধ্যে ছিল, তখন বীজটা কোন পরিস্থিতিতে ছিল? তখন বীজটা সুপ্ত অবস্থাতে ছিল, কিন্তু এই সুপ্ত অবস্থাতে ছিল কিন্তু এটা ডরমেন্সির মধ্যে আসে না গো। কেন? এই বীজটা যেই একদিন জলে ভিজতে পেলো, জলের সংস্পর্কে, তার পরের দিনকে অঙ্কুর হয়ে গেল। এটাকে নর্মাল জার্মিনেশন বলে। এটাকে নর্মাল জার্মিনেশন বলে। জার্মিনেশন অর্থাৎ এটাকে বলতে পারি যে যেটা বীজের অঙ্কুরোদ্গম বলে নর্মাল, সেটা। তা ডরমেন্সি কি? কিছু বীজ আছে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এইরকম বাঁদরের লাঠির মতো একটা গাছে ফল হয়, বাঁদরের লাঠি বলে। ভালো নাম গাছের অমলতাস। খুব সুন্দর সুন্দর হলুদ ফুল হয়, আর তার ফলটা এটা হয় এরকম লম্বা, বাঁদরের লাঠির মতো, বলে বাঁদর লাঠি। একে বলে ভালো নাম অমলতাস। এর যে বীজগুলো থাকে, এর বীজগুলো পুরো কখনো, মানে এর বীজগুলো কখনোই নর্মালিভাবে গাছ হয় না গো। এর বীজগুলো ডরমেন্ট হয়ে গেছে, মানে এই বীজগুলো সেই শীত ঘুম যাকে বলে সেরকম ঘুমিয়ে আছে। তো এই বীজগুলোকে যতক্ষণ না অ্যাসিড দিয়ে ট্রিট করা হবে, অ্যাসিড দিয়ে যতক্ষণ না ট্রিটমেন্ট হবে, ততক্ষণ এর সুপ্ত দশাটা, ঘুমন্ত দশাটা ভাঙবে না। আর যতক্ষণ না ভাঙবে সে ততক্ষণ এরকম তার অঙ্কুর বেরোবে না। এবার এটা কী হয়, কোন হরমোন এটাকে ভাঙতে সাহায্য করে, সেইটাই সম্পর্কে আমরা পড়ব। এবার কখনো কী হয়, কিছু কিছু ফল দেখবে পাখিতে খায়, পাখির স্টমাক আছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে পাখির স্টমাকে। তো এই ফল যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসে, তখন এই সুপ্তদশা ভেঙে যায়। তখন এই বীজ পাখির মলত্যাগ করে, তখন সেই বীজ সুপ্তদশা ভেঙে বেরোয়, তারপরে জলের সংস্পর্শে এসে অঙ্কুর হয়ে গাছ হয়ে যায়, এরকম হয়। কিন্তু এখানে আমরা পড়বো যে কোন হরমোন, যদি আমরা হরমোন দিয়ে ট্রিট করি, তো কোন হরমোন বীজের সুপ্তদশা ভাঙতে সাহায্য করে, দেখি একে একে হরমোনগুলো সম্পর্কে পড়ি। এই হরমোনগুলো প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা হরমোনই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা হরমোন থেকেই কোনো না কোনোবার এক্সামে কোয়েশ্চেন এসেছে। তো প্রথম হচ্ছে অক্সিন হরমোন। অক্সিন হরমোনের কাজ কি? গাছের গ্রোথের জন্য, গাছের গ্রোথ অর্থাৎ বৃদ্ধির জন্য, গাছের গ্রোথ অর্থাৎ বৃদ্ধির জন্য অক্সিন হরমোন দায়ী। গাছ যে বাড়ে তার জন্য দায়ী হচ্ছে অক্সিন হরমোন। ডরমিন হরমোন কিসের জন্য দায়ী? এইটাই হচ্ছে বীজের সুপ্তদশা ভাঙার জন্য দায়ী হচ্ছে যে হরমোন, সে যে ডরমিন। এর আর একটা নাম আছে, পরীক্ষাতে দেয়, এর নাম হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিড। CISAC, অ্যাবসেসিক অ্যাসিড, বা এর শর্ট ফর্ম কখনো বলা হয় এটাকে ABA। তো যদি পরীক্ষায় ডরমিন অপশন থাকে এটা হবে, কিংবা অ্যাবসেসিক অ্যাসিড যদি থাকে বা ABA, এটা হবে। তো এই হচ্ছে সুপ্তদশা ভাঙার জন্য দায়ী। সাইটোকাইনিন কিসের জন্য দায়ী? সাইটোকাইনিন হচ্ছে গাছের অর্গানগুলো ডেভেলপ করার জন্য, গাছের অঙ্গ যে প্রত্যঙ্গ যেগুলো আছে, সেগুলো যে শাখা প্রশাখা আছে, এগুলো ডেভেলপ করার জন্য দায়ী হচ্ছে সাইটোকাইনিন হরমোন। আবার সেল ডিভিশনের জন্য, কোষের বিভাজনের জন্যও দায়ী। তাহলে সেল ডিভিশনের জন্য দায়ী, কোষ বিভাজনের জন্য। জিববারেলিন হরমোন কিসের জন্য? জিববারেলিন হরমোন দায়ী হচ্ছে এই যে বীজের অঙ্কুর আসছে, তার জন্য দায়ী হচ্ছে জিববারেলিন হরমোন। তো আমি একবার বলে দিই, রিক্যাপ করে দিই। তো অক্সিন হরমোন দায়ী হচ্ছে কিসের জন্য? অক্সিন হরমোন দায়ী গ্রোথের জন্য। ডরমিন হরমোন দায়ী ডরমেন্সি ভাঙার জন্য, ডি মনে থাকবে, ডরমেন্সি ভাঙার জন্য। সাইটোকাইনিন হরমোন দায়ী গাছের অর্গান ডেভেলপের জন্য, গাছের অর্গান ডেভেলপমেন্টের জন্য বা গাছের বৃদ্ধির জন্য, বৃদ্ধি নয়, সেল ডিভিশনের জন্য, কোষ বিভাজনের জন্য দায়ী। আর জিববারেলিন হরমোন কিসের জন্য দায়ী? জিববারেলিন হরমোন হচ্ছে অঙ্কুর আসার জন্য। তো এটা বোঝা গেল। এইটা থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে পরীক্ষায়। নেক্সট কোয়েশ্চেন, আন্ডার দ্য রুলার অফ হুইচ এম্পারার নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড? কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? খুব ইজি কোয়েশ্চেন, কুমারগুপ্ত। এবার এটার সঙ্গে দু একটা ইনফরমেশন আমি অ্যাড করে দিই, পরীক্ষাতে আসে। কত সালে? সেটা হচ্ছে 413 AD, বা যেটাকে বলে খ্রিস্টাব্দ।
413 খ্রিস্টাব্দ বা 413 এডি। নালন্দা ইউনিভার্সিটির সঙ্গে আর একটা কী গুরুত্বপূর্ণ, যে নালন্দা ইউনিভার্সিটিকে কে ধ্বংস করে, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বখতিয়ার খলজি। কে করে? বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি হচ্ছে নালন্দা ইউনিভার্সিটিকে ধ্বংস করে 1204 এডি। গুরুত্বপূর্ণ। তারপরে হুইচ নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া পাস দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এটা কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন, যদিও নেপাল আনসার এটা গুরুত্বপূর্ণ। দ্য টু মেন ইন্ডাস্ট্রি ইন হলদিয়াতে যে দুটো ইন্ডাস্ট্রি মেন গড়ে উঠেছে সেগুলো কী কী? পেট্রোল আর ব্যাটারি। কোথায় আছে দেখো পেট্রোল, এই পেট্রোল আর ব্যাটারি। হলদিয়া বলি এই দুটো জিনিস দেখবে, পেট্রোল আর ব্যাটারি, বাস এইটা। বিটুইন হুম ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ 1526। এ তো পুরোপুরি মানুষ মাথার মধ্যে ছেপে গেছে, এ কার মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোদি। এইগুলো যেন ভুল করে না চলে, তাহলে কম্পিটিশন থেকে ছিটকে বেরিয়ে চলে যাবে। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড, প্রথম বৌদ্ধ সংগতি কোথায় অনুষ্ঠান হয়? খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম বৌদ্ধ সংগতি বা কাউন্সিল হয় সেটা হচ্ছে রাজগৃহেতে। এবার এখান থেকে বাকি ইনফরমেশন থেকে আমরা একটা ছোটো বড়ো নোট বানিয়ে নেব। প্রথম হয় রাজগৃহেতে, কবে? 483 বিসি, মানে খ্রিস্টপূর্বাব্দে। 483 খ্রিস্টপূর্বাব্দে। এবার এই যে 483 খ্রিস্টপূর্বাব্দে প্রথম বৌদ্ধ কাউন্সিল বা সংগতি হয়, কার আমলে হয়েছিল এটা? সেটা হচ্ছে অজাতশত্রুর আমল হয়েছিল, এটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বৌদ্ধ সংগতি কোথায় হয়? বৈশালীতে হয় দ্বিতীয় বৌদ্ধ সংগতি। কত খ্রিস্টাব্দটা? 383 বিসি বা বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দ। কার আমলে হয়েছিল এটা? 383তে যেটা হয়েছিল, কালাশোক। কার আমলে? কালাশোক। তো এটা হয়ে গেল অজাতশত্রু 483, 383 কালাশোক, সেকেন্ড। তৃতীয় বৌদ্ধ সংগতি কোথায় হয়? পাটলিপুত্রে। কোথায় হয়? পাটলিপুত্র, তৃতীয়। কার আমলে হয়েছিল? অশোক। কার আমলে হয় এটা? অশোকের আমলে। চতুর্থ কোথায় হয়? মালবাতে না, চতুর্থ হয় কাশ্মীরে হয়। কার আমলে হয়? কনিষ্কর আমলে। মানে কোন সময় হয়? সেটা হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি, মানে 100 এডি। তো কার আমলে হয় এখানে? কনিষ্কের আমলে হয়। বোঝা গেল? খুব গুরুত্বপূর্ণ, আমরা পড়ে নিলাম বাকি ইনফরমেশনগুলো। আমি আরেকবার বলে দিই। প্রথম হয় রাজগৃহেতে, কার আমলে? অজাতশত্রুর আমলে। দ্বিতীয় হয় বৈশালীতে, কার আমলে? কালাশোকের আমলে। তৃতীয় হয় পাটলিপুত্রে, কার আমলে? অশোকের আমলে। চতুর্থ হয় কাশ্মীরে, কার আমলে? কনিষ্কের আমলে। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য ওয়ার্ল্ড ইন পোস্টাল সার্ভিস ইন্ডিয়ার র্যাঙ্ক। পোস্টাল সার্ভিসে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? তখনকার এটা কোয়েশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স। ফার্স্ট, ডাক ব্যবস্থাতে ভারতের কত নম্বরে? তো এটা, তারপর নেক্সট কোয়েশ্চেন, এটা খুব সুন্দর পলিটির একটা কোয়েশ্চেন এখানে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফান্ডামেন্টাল ডিউটি আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ফান্ডামেন্টাল ডিউটি আমি কোথায় কী বলেছিলাম, ভালো করে আবার মনে করো। এইটা হচ্ছে সংবিধান, প্রথমেই আছে প্রস্তাবনা, প্রিয়াম্বেল। তা ফার্স্ট চ্যাপ্টারে কী আছে? ইউনিয়ন টেরিটরি,
ভারতবর্ষ আর তার রাজ্য সম্পর্কে। দ্বিতীয় চ্যাপ্টারে কী আছে? দ্বিতীয় চ্যাপ্টার আছে সিটিজেনশিপ, নাগরিকত্ব সম্পর্কে। তৃতীয় চ্যাপ্টারে কী আছে? ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার। চতুর্থ চ্যাপ্টারে কী আছে? ডিপিএসপি অর্থাৎ নৈতিক নির্দেশনা। 1, 2, 3, 4 গেল। তারপরে এই চ্যাপ্টারতে কী আছে? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে 4A। এগুলো মনে রাখবে। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, এটা হচ্ছে থার্ড চ্যাপ্টার, এটা হচ্ছে 4, আর এখানে 4A। এবার এটা 4A কেন হলো? আগে সংবিধান যখন তৈরি হয় তখন ফান্ডামেন্টাল ডিউটি বলে কিছু ছিল না। পরে এ মানে হচ্ছে অ্যামেন্ডমেন্ট, মানে সংশোধন করে অ্যাড করা হয়েছে। তো যেখানে এরকম এ লেখা থাকবে মানে সংশোধন করে অ্যাড করা হয়েছে। তো 4A, তো এখানে হচ্ছে পরে সংশোধন করে অ্যাড করা হয়েছে, সেখানে ফান্ডামেন্টাল ডিউটি আছে। কোয়েশ্চেনটা কী দিয়েছে? কোয়েশ্চেন দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফান্ডামেন্টাল ডিউটি। এবার আমাদের ফান্ডামেন্টাল ডিউটি কতগুলো আছে? টোটাল 11টা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি বলা আছে, 11টা। তো এদের মধ্যে বলছে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়। তাহলে আগে আমরা একটু দেখে নিই 11টা কী কী বলা আছে যতগুলো। এবার আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ফান্ডামেন্টাল ডিউটি যখন আমরা পড়বো বা ফান্ডামেন্টাল ডিউটি থেকে যখন কোশ্চেন আসবে তখন আমাদের প্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা কত নম্বর পার্টে আছে, সেটা হচ্ছে 4A। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কত নম্বর আর্টিকেলে আছে, সেটা হচ্ছে আর্টিকেল 51A। এ কেন হচ্ছে? পরে অ্যাড করা হয়েছে, তাই 51A। টোটাল কতগুলো আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আছে? 11টা। এবার এই 11টা ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কি? একটা হচ্ছে যে আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগকে সম্মান জানাতে হবে, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথাম মানে আমাদের জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকাকে সম্মান জানানো আমাদের কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি আমাদের এটা। তারপর হচ্ছে যারা নোবেল আইডেল মানে যারা দেশের স্বাধীনতা সংগ্রামী, গান্ধী, সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, তাদেরকে সম্মান জানানোটা আমাদের কর্তব্য এটা। তারপর হচ্ছে ভারতের সোভারেনিটিকে আর ইন্টিগ্রিটিকে সম্মান দেওয়া। সোভারিন মানে হচ্ছে, মনে করো যদি বলি ইন্ডিয়া ইজ এ সোভারিন কান্ট্রি, সার্বভৌমিক কান্ট্রি, তো এটা যদি ইন্ডিয়া সোভারিন মানে ইন্ডিয়ায় তার কী ডিসিশন নেবে সেটা আমেরিকা ঠিক করে দিতে পারে না, সেটা ইংল্যান্ড ঠিক করে দেবে না। মানে তোমাদের উপর আমি ডিপেন্ডেন্ট নই, আমার ডিসিশন আমি নেবো, তোমাদেরকে আমি কেয়ার করি না, তার মানে ইন্ডিয়া সোভারিন কান্ট্রি। ইন্ডিয়া ইজ ফ্রি ফ্রম এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল প্রেশার, মানে দেশের ভেতরের এবং বাইরের প্রেশারেরকে তোয়াক্কা করে ডিসিশন নিতে পারে, তাই ইন্ডিয়া হচ্ছে সোভারিন কান্ট্রি। তো সোভারিন কান্ট্রি মানে যে দেশ কোনো একটা পলিসি বানাতে গিয়ে যদি এক্সটার্নাল বাইরের এবং ভেতরের প্রেশার থেকে ফ্রি হয়ে ডিসিশন নিতে পারে, পলিসি বানাতে পারে, তার মানে সে হচ্ছে সোভারিন কান্ট্রি। তো ইন্ডিয়া সোভারিন কান্ট্রি, সেটাকে সম্মান জানানো এটা। কমন ব্রাদারহুড একটা ফান্ডামেন্টাল ডিউটি। কমন ব্রাদারহুড মানে হচ্ছে আমরা সবাই ভাই ভাই, আমাদের জাতি আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের বর্ণ আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকি, সেটা হচ্ছে কমন ব্রাদারহুড এটা। দেশের যে ঐতিহ্য মনুমেন্টগুলো আছে, যেমন তাজমহল আছে, মনুমেন্ট, লালকেল্লা মনুমেন্ট, এগুলোকে সংরক্ষণ করা এই আমাদের দায়িত্ব। পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। আমাদের একটা সাইন্টিফিক টেম্পার মাইন্ড থাকতে হবে, মানে আমরা কুসংস্কারে যেন জড়িয়ে না পড়ি, আমাদের মাইন্ডে যেন সাইন্টিফিক হয়, সেটাও আমাদের কর্তব্য। তো এইগুলো যে ফান্ডামেন্টাল ডিউটি। তো এতক্ষণ আমরা যা পড়লাম, আমরা দেখি এখানে যা পড়লাম সেখানে কী কী আছে। তো বলছে হুইচ নট ফান্ডামেন্টাল ডিউটি, এদের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়। তো টু প্রোটেক্ট মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, ওই যে বললাম তাজমহল, মনুমেন্ট মানে তাজমহল, লালকেল্লা, মানে দেশের এই যে সমস্ত যে স্মৃতিসৌধগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করা আমাদের কর্তব্য, এটা তো ফান্ডামেন্টাল ডিউটি, তাহলে এটা হবে না। টু ডেভেলপ সাইন্টিফিক টেম্পার, আমি বললাম যে একটা সাইন্টিফিক মাইন্ড গড়ে তোলা আমাদের কর্তব্য, তাহলে এটা ফান্ডামেন্টাল ডিউটি, তাহলে এটাও হবে না। টু আপহোল্ড দ্য ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, মানে দেশের যে ইউনিটি আর ইন্টিগ্রিটি, দেশকে যে একত্রিত করে রাখা, আমাদের মধ্যে ভাই ভাই ভাবনা রাখা, আমি বললাম এখনই। তো এটাও ফান্ডামেন্টাল, তাহলে নান অফ দ্য অ্যাবোভ। কী হবে? নান অফ দ্য অ্যাবোভ। তো নান অফ দ্য অ্যাবোভ হবে এখানে অ্যান্সার।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা ম্যাথামেটিক্সের প্রবলেম, লোকে এই এফএক্স লেখা থেকে ভয় পেয়ে যাবে, কিন্তু এটা এত ইজি ম্যাথামেটিক্সের, সেটা মানে কল্পনা করা যাবে না। চো দেখি কি এখানে বলেছে যে এফএক্স, এখানে প্রবলেম দিয়েছে যে এফএক্স ইকুয়ালস টু 5^x প্লাস 1/5^x প্লাস 2 হলে এফ মাইনাস এক্সের ভ্যালু কি? তো খুব ইজি, আমি করছি দেখো। এফএক্স ইকুয়ালস টু 5^x প্লাস 1/5^x প্লাস 2। এবার বলেছি এফ মাইনাস এক্সের ভ্যালু চেয়েছে, তো আমরা পরের লাইনে কী করবো, এফ এক্সের জায়গায় মাইনাস এক্স লিখব, আমরা এটাই বার করবো। তাহলে বাঁ দিকে যদি এফ মাইনাস এক্স লিখি, তাহলে এখানেও সব জায়গাতে মাইনাস এক্স লিখব, তাহলে এফ 5^-x প্লাস 1/5^-x প্লাস 2। নেক্সট লাইনে কী করবো, এফ এক্স তো থাকলোই, এফ মাইনাস এক্স, তো এখানে কী হলো, এবার একটা জিনিস বলি, এইখানে আছে 5^-x, এইখানে একটা জিনিস আমি বলি ছোটো করে, যে যদি আমি লিখি a⁻², a⁻² মান হচ্ছে 1/a², এইটা। আর যদি আমি লিখি যে 1/a⁻², তো তার মানে হচ্ছে এটাকে যদি ওপর দিকে তুলে দিই, তার মানে এটা হচ্ছে a²। অর্থাৎ যদি কোনো কিছু মাইনাস থাকে, টু দি পাওয়ার মাইনাস থাকে, সেটার অপোজিট করে লিখলে, ফ্র্যাকশানে লিখলে তার উল্টোটা হয়ে যায়। অর্থাৎ a⁻², এটা মানেই হচ্ছে 1/a², আর 1/a⁻², এটা মানেই হচ্ছে a²। তার মানে আমি যদি শুধু a² লিখি, সেটাকে যদি মাইনাসে লিখতে চাই, তাহলে 1/a⁻² লিখতে হবে। তো এই দুটো জিনিস মাথায় রাখবে। তো এখানে এটাই কাজ হবে। এখানে আছে 5^-x, তা 5^-x আমি কীভাবে লিখতে পারি, 5^-xকে আমি লিখব 1/5^x, মাইনাসটা চলে গেল। আর এইখানে 5^-x, এটাকে যদি ওপরে তুলে দিই, তাহলে পরে 5^x হয়ে যাবে। এবার প্লাস 2। এবার ভালো করে ভেবে দেখো, যদি এটাকে একটু গুছিয়ে লিখি, তাহলে আমি এইটা আগে লিখছি, এইটা আমি আগে লিখছি, তাই আমি লিখছি 5^x, তারপর আমি এইটা লিখছি প্লাস 1/5^x প্লাস 2, এটা লিখতেই পারি। আর এইটা মানে কি, এইটা মানে এইটা মানে এফএক্স। দেখো এইটাই ঘুরে আসছে, তাহলে এইটা সমান আমি কি লিখতে পারি, এফএক্স। ভালো করে দেখো, জুম করে দিই, তো এফএক্স সমান এইটা বলা আছে, তাহলে আমার তো ওইটাই চলে আসলো, 5^x প্লাস 1/5^x প্লাস 2, তাহলে এফএক্স। তাহলে আমি কী পেলাম, এফ মাইনাস এক্স ওয়ান কী পেলাম, এফ মাইনাস এক্স ওয়ান আমি পেলাম এফএক্স। তাহলে অ্যান্সার বি। সরি, ভুলে গেল এটা। এফ মাইনাস এক্স ওয়ান আমি কী পেলাম, এফএক্স পেলাম, তাহলে অ্যান্সার হবে এ, এফএক্স। বোঝা গেছে? খুব ঠান্ডা মাথায় দেখো, বুঝতে পেরে যাবে, খুব সোজা অঙ্ক। নেক্সট কোয়েশ্চেন, দাদাভাই নওরোজি ওয়াজ সিলেক্টেড টু দ্য ব্রিটিশ হাউস কমন অ্যাজ এ মেম্বার অফ পার্টি। মানে ব্রিটিশদের যে পার্লামেন্ট আছে, ওখানে দুটো দল আছে, দুটো দল নয়, দুটো হাউস আছে। সে হাউসের একটা নাম হচ্ছে হাউস অফ কমন, যেমন আমাদের লোকসভা, তেমনি ওদের হচ্ছে হাউস অফ কমন। আর একটা হচ্ছে হাউস অফ লর্ড, যেমন রাজ্যসভা আমাদের, এটা হাউস অফ লর্ড। দাদাভাই নওরোজি এই হাউস অফ কমনের মেম্বার ছিল, কিন্তু দাদাভাই নওরোজি কোন পার্টি থেকে এই মেম্বারটা হয়েছিল, সেটা হচ্ছে লিবারেল পার্টি থেকে, লিবারেল পার্টি। তারপরে নেক্সট কোয়েশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তখনকার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, এটা খুব ভালো কোয়েশ্চেন নাম্বার 68। এটা হচ্ছে একটা ফিজিক্সের কোয়েশ্চেন। ফিজিক্সে আমরা যে চ্যাপ্টারগুলো পড়েছি, অণু পরমাণুর এই সমস্ত যে চ্যাপ্টারগুলো পড়া হয়েছে, সেখান থেকে এই প্রশ্নটা, তো আমরা সলভ করি। ইফ নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট ইন 9 গ্রাম অফ ওয়াটার, ইফ নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট 9 গ্রাম অফ ওয়াটার ইজ n, অর্থাৎ
9 গ্রাম জলে যদি অণুর সংখ্যা 9 হয় n হয়, তো 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 9। ঠিক আছে, ঠিক আছে। দেন নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত গ্রাম অণু থাকবে? খুব সোজা। কীভাবে করবো আমরা? তো বলেছি এখানে জল, আমরা জলকে জানি H2O বলে। তো আমরা জল মানে কি বুঝি? জল মানে H2O। তো H2 মানে এখানে একটি হাইড্রোজেন পরমাণু আছে। এই হাইড্রোজেনের আণবিক সংখ্যা কত? 1, 2টি আছে, তাই 1 × 2। আর অক্সিজেনের পারমাণবিক ভর 16। হাইড্রোজেনের আণবিক ভর 1, 2টো আছে, তাই 2, প্লাস হচ্ছে অক্সিজেনের আণবিক ভর 16, তাই এটা হচ্ছে 16। তাই টোটাল হচ্ছে কত? 18। তাহলে জলের আণবিক ভর কত পেলাম আমরা? 18। ঠিক আছে, তো এটা আমরা পেলাম জলের। এবার জলের যে এটা 18 পেলাম, তাহলে আমরা কী লিখবো এখানে? আমরা কত গ্রাম জল বলেছে? 9 গ্রাম জল। 9 গ্রাম জল বলেছে। তো 9 গ্রাম জলে মানে যদি আমরা ওটাকে 9 গ্রাম জলে কতটা আছে যদি কনভার্ট করি, তাহলে আমাদের এটা হবে যে 9/18। 9/18। 9/18 কী করে হলো? ভালো করে বোঝার চেষ্টা করো। জলের পরিমাণটা যেটা বলেছে 9 গ্রাম, তাহলে আমি যেখানে বার করেছি সেটা হচ্ছে আণবিক ভর বের করেছি 18। তাই আণবিক ভর যদি আমি 18 বের করি, তাহলে পরে আমরা এটাকে কনভার্ট করব কিসে? মোলে কনভার্ট করব। তাই 9 গ্রাম বাই এই যে আণবিক ভর 18 মানে কত হচ্ছে? হাফ মোল। হাফ মোল, হাফ মোল। এবার যেটা হাফ মোল বেরিয়ে গেল, এই হাফ মোলটা কি? সেইটাই বলেছে যে এন। তো এখানে হাফ মোল যেটা বেরিয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করছে এন হিসাবে। তো হাফকে রিপ্রেজেন্ট করছে এন। এটা আমরা জলের ক্ষেত্রে পেয়ে গেলাম এটা। তাহলে এবার আমরা কার্বন ডাইঅক্সাইড এটা বের করবো। তো কার্বন ডাইঅক্সাইড মানে আমরা জানি CO2 এটা। তো কার্বনের আণবিক ভর, কার্বনের কত? 12। কার্বনের প্লাস অক্সিজেনের 16 ইন্টু 2। 2টো আছে যেহেতু তাই ইন্টু 2। কার্বনের আণবিক ভর 12, অক্সিজেনের আণবিক ভর 16 ইন্টু 2। তাহলে 12 প্লাস 32 সমান হচ্ছে কত? 44। 44 হচ্ছে এর আণবিক ভর। এবার এইখানে কি বলেছে কোয়েশ্চেনে? যে নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট ইন 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তো এখানে 44 গ্রামের কত বার করতে বলতে, এর আণবিক ভর বেরিয়ে যাচ্ছে 44, আর 44 গ্রামেরই বার করতে বলেছে। তো আমরা আগে কী করেছিলাম? 9/18 করেছিলাম। তো আমার এখানে বেরিয়েছে 44, আর আমাদের 44 গ্রামেরই বার করতে বলেছে। তাহলে এখানটা কত হবে? 44/44 হবে। 44/44, কারণ এখানে 9 গ্রাম ছিল, তো 9 গ্রাম 9/18, এখানে 44, তো 44/44ই হবে, কারণ বলেছে 40 গ্রামের, আর আণবিক ভর 40 গ্রাম। তাহলে সেখানে 44/44 হলে তাহলে কত হবে? 1 মোল আসছে। এবার আমাদেরকে বার করতে হবে যে 1 মোলে কতগুলো অণু আছে, সেটাই বলেছি। তাহলে আমরা ওখানে পেলাম যে হাফ মোল বলতে বুঝিয়েছে ওখানে এন অণু, ওখানে বলা হচ্ছে জলে। তাহলে আমাকে বার করতে হবে 1 মোল। কত হবে? 1 মোল এন বাই হাফ, তার মানে হচ্ছে 2n হবে। 2n, তো কত হবে? 2n। তাহলে পরে CO2তে H2তে কত সেটা বলা হচ্ছে n। তাহলে CO2তে কত? 2n। একটু ঠান্ডা মাথায় দেখবে তাহলে বুঝতে পারবে 2n। তাহলে এখানে কোয়েশ্চেনটা কোথায় গেল? আনসার 2n। 2n আনসার। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। আমি এখানে শুধুমাত্র কোয়েশ্চেনের আনসার বলছি না, চাইলে আমি কোয়েশ্চেনের আনসারে টিক দিয়ে বেরিয়ে চলে যেতে পারি। আমি এখানে অ্যানালিসিস করছি। অ্যানালিসিস করলে কনসেপ্ট বিল্ড হয়।
এই ধরনের অ্যানালিসিস করলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এটা আনসার হয়ে গেল কত? 20। তারপর কোয়েশ্চেন নাম্বার 69, খুব ইজি কোয়েশ্চেন। হুইচ সাবস্টেন্স ইন ইন্টারফেজ ইন ডিএনএ ডবল? ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় ইন্টারফেজের কোন দশায়? তাহলে আমাকে আগে জানতে হবে ইন্টারফেজ কী। কী ব্যাপারটা কিছু জানিই না, আমি জাস্ট টিক মেরে বেরিয়ে গেলে হবে? আমি এখানে বলছি উত্তর হবে বি, এস। এইভাবে যদি আমি বলে চলে যাই কিছুই বুঝতে পারবে না। এবার ভালো করে বোঝাই। এই হচ্ছে একটা কোষ চক্র, ইংরেজিতে বলে সেল সাইকেল। এবার এই কোষ চক্রের এইখান থেকে এই যে ফেজটা আছে, এই ফেজটা যেটাকে আমি সবুজ কালি দিয়ে মার্ক করছি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ফেজটা, এইটাকে বলা হয় মাইটোসিস। মাইটোসিস জীবনবিজ্ঞান বইয়ে বারবার নাম শুনেছি, এটা এই ফেজটা বলা হয় মাইটোসিস। এইখানে কোষ বিভাজন হয় এইখানটাতে। আর এই যে ফেজটা, এই ফেজটা, এইটাকে গোটাটাকে বলা হয় ইন্টারফেজ। এই ফেজটা অর্থাৎ মাইটোসিস শুরু হওয়ার আগে থেকে আর মাইটোসিস শেষ হওয়ার পর থেকে এই যে ফেজটা, এইটাকে বলা হয় ইন্টারফেজ। এবার এইটাকে বলা হয় মাইটোসিস, যেখানে ভাগ হচ্ছে কোষ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এখানেই থাকে এইখানটাতে। এবার যেখানে কোষ বিভাজন ইন্টারফেজ বলছে সেটা হচ্ছে এইটা। এবার এই ইন্টারফেজকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, আর একটা G2। এটাকে বলা হয় G1, এটাকে বলা হয় S, এটাকে বলা হয় G2, এইটা বলা হয়। তো G1-এ কী হয়? G1-এ তো এইটা গোটাটাকে মানে মনে করে এখান থেকে যদি শুরু হয় তো শুরু হয়ে আবার এইখানেই আসছে, তো এটাকে বলা হয় কোষ চক্র। এই কোষ চক্রের এইটাকে বলা হয় মাইটোসিস, যেখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দিয়ে কোষ বিভাজন হয়, সেটা মাইটোসিস বলে। এইখান থেকে এই পর্যন্ত এইটাকে বলা হয় ইন্টারফেজ। এই ইন্টারফেজ এবার 3 ভাগে বিভক্ত, G1, S আর G2। এবার G1-এ কী হয়? G1-এ সেল গ্রোথ হয়, সেল গ্রোথ অর্থাৎ কোষের বৃদ্ধি ঘটে G1-এ। S2-তে কী হয়? এই S2-তে ডিএনএ রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ, মানে অর্থাৎ ডিএনএ ডবল হয় এই এসতে। ডিএনএ রেপ্লিকেশন বলে এটাকে, ডিএনএ রেপ্লিকেশন। তো একটা কোষ একটা ডিএনএ আবার আরেকটাতে কনভার্ট হয়ে যায় এটা। এইখানটাতে কী হয়? এইখানটাতে প্রিপারেশন হয় কিসের জন্য? এখানে কিসের জন্য প্রিপারেশন হয়? প্রিপারেশন ফর কিসের জন্য হতে পারে? মাইটোসিস। মাইটোসিস শুরু হওয়ার জন্য প্রিপেয়ার হতে থাকে, কারণ এখানে মাইটোসিস হবে, তো এখানে প্রিপারেশন হয় মাইটোসিসের জন্য। তাহলে এখানে G2-তে কী হচ্ছে? মাইটোসিসের জন্য প্রিপারেশন নিচ্ছে। প্রথম থেকে আসি, G1-এ কী হচ্ছে? সেলের গ্রোথ হচ্ছে। এসে কী হচ্ছে? ডিএনএ ডবল হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। G2-তে কী হচ্ছে? G2-তে হচ্ছে যে মাইটোসিসের জন্য প্রিপারেশন নিচ্ছে, আর এইখানে এসে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। তো অ্যান্সার কী হবে? এস। আমি যদি শুধু এসের টিক মেরে দিই তাহলে এই কনসেপ্ট বিল্ড হবে না। এখান থেকে আমরা বাকিগুলোও শিখে নিলাম। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন গিভেন দ্য পাওয়ার বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন টু ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন অন ফান্ডামেন্টাল রাইট? অর্থাৎ ভারতের সংবিধানে মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা কার দেওয়া হয়েছে? সবাই হাসতে হাসতে এখানে সুপ্রিম কোর্টে টিক মেরে দিয়ে চলে আসবে, আর এটাই হবে সবথেকে বড় ভুল। ভালো করে এটা কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। মনে করো আমার একটা ফান্ডামেন্টাল রাইট আছে, কি ফান্ডামেন্টাল রাইট আছে আমার একটা, সেটা হচ্ছে আর্টিকেল 19। আর্টিকেল 19 কী বলেছে? আমি অবাধে দেশের যে কোনো জায়গায় যেতে পারি, আমি দেশের যে কোনো জায়গায় যেতে পারি, সেই অধিকার আমাকে দিয়েছে আর্টিকেল 19। কিন্তু কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, কি আমি আন্দামান নিকোবরে কিছু দ্বীপে যেতে পারবো না, কারণ ওখানে কিছু আদিবাসী সম্প্রদায় থাকে, তাদের সঙ্গে গেলে একটা সংঘাত হয়ে যাবে, তো ওখানে আমাকে যেতে বাধা দেওয়া হবে। তাহলে আমাকে তো আর্টিকেল 9 দিয়েছে ওই ক্ষমতাটা, কিন্তু ওই জায়গাতে আমাকে বাধা দিয়েছে। আর এটা আইনটা কে বানিয়েছে? সেটা বানিয়েছে পার্লামেন্ট, এটা বানিয়েছে পার্লামেন্ট।
তো এটা উত্তর কী হবে? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার যুক্তিসঙ্গত বাধা নিষেধ দেওয়ার ক্ষমতা কার আছে? পার্লামেন্ট। কেন যে আইন বানায় কে? পার্লামেন্ট। সেই আইনের রেস্ট্রিকশন দিয়েছে যে এই জায়গায় জায়গায় তুমি যেতে পারবে না, এইটা। এবার এখানে কোর্টের কাজ কি? যে আমাকে যে বাধা নিষেধটা দেওয়া হয়েছে, যে আমাকে বাধা দেওয়ার জন্য যে আইনটা বানানো হয়েছে, যে আইনটা আমাকে বাধা দেওয়ার জন্য বানানো হয়েছে, সেই আইনটা কতটা যুক্তিসঙ্গত সেইটা চেক করে কে? সেটা চেক করা হচ্ছে সুপ্রিম কোর্ট। তো জুডিশিয়াল রিভিউ যেটা, যদি বলে জুডিশিয়াল রিভিউ কে করে আইনের? জুডিশিয়াল রিভিউ মানে আইনটা ঠিক কিনা সেইটা হচ্ছে সুপ্রিম কোর্ট। যেমন কি পার্লামেন্ট চাইলে এটা বলে দিতে পারে না, যে আমাকে বলে দিতে পারবে যে তুমি কেরালা যেতে পারবে না। যদি আমাকে পার্লামেন্ট বলে কালকে একটা আইন বার করে যে তুমি কেরালা যেতে পারবে না, তুমি তামিলনাড়ু যেতে পারবে না, এটা আইন বানিয়ে দিতে পারে, বাধা নিষেধও দিয়ে দিতে পারে। কিন্তু আমি যদি সুপ্রিম কোর্ট যাই, সুপ্রিম কোর্ট ওই আইনটাকে চেক করবে যে কতটা যুক্তিসঙ্গত। যদি দেখে যুক্তিসঙ্গত, তাহলে পরে গ্রিন সিগন্যাল দেবে। এটাকে বলে জুডিশিয়াল রিভিউ। এই জুডিশিয়াল রিভিউ কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 13-তে। আর্টিকেল 13-তে আছে জুডিশিয়াল রিভিউ। তো দেখবে যে যুক্তিসঙ্গত কিনা। যদি দেখে হ্যাঁ যুক্তিসঙ্গত, তাহলে পরে লাগু হতে দেবে। যদি দেখে যুক্তিসঙ্গত নয়, তাহলে বাতিল করে দেবে। তাহলে আইনটা বানানোর ক্ষমতা কার আছে? এখানে বলেছে যে বাধা নিষেধ করার ক্ষমতা আরও ওই যে দেওয়ার ক্ষমতা কার আছে? তো ওটা পার্লামেন্টের আছে, তৈরি করার ক্ষমতা। একটা খুব রিয়েল এক্সাম্পল দিই, ভালো করে দেখো। কোভিডের সময় আমাদের ঘর বাইরে বেরোতে দেয়নি তো, কেরালা যাওয়া তো দূরের কথা, বাজার করতে দিতেও দেয়নি গো। তো কোভিডের সময়ে যে বাধা নিষেধটা দেওয়া হয়েছিল, সেই বাধা নিষেধটা কে দিয়েছিল? প্রাইম মিনিস্টার দিয়েছিল। প্রাইম মিনিস্টার কিসের জন্য দিয়েছিল? ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের ভিত্তিতে দিয়েছিল। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টটা কে পাস করেছে? পার্লামেন্ট পাস করেছে এইটা। এইবার কোভিডের সময় যে বেরোতে দেওয়া হবে না, এটা নিয়ে যদি কেউ সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট গভর্নমেন্টকে সাপোর্ট করতো, কারণ সিচুয়েশানটাও ওই রকমই ছিল যে কাউকে এখান থেকে ওখানে যেতে দেওয়া যাবে না, ভাইরাস ছড়িয়ে যাবে। কিন্তু মনে করো এখন আর কোভিড নাই, এখন যদি প্রাইম মিনিস্টার এরকম কিছু একটা লাগু করে দেয় মন মর্জি, সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে। তো জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের, আর যেটা আইন বানানোর যে ক্ষমতাটা, ইম্পোজ করার ক্ষমতাটা, সেটা হচ্ছে পার্লামেন্ট। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 71. Who observed the Congress in reality a civil war without arms? মানে কংগ্রেস পার্টি যখন গঠন করা হয়, তখন সেই কংগ্রেসকে দেখে বলেছিল যে কংগ্রেস হচ্ছে অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া কিছুই নয়। এটা কে বলেছিল? এটা বলেছিল স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান এই কথাটি বলেছিল। লর্ড ডাফরিনও একটা কথা বলেছিল, এটা গুরুত্বপূর্ণ। লর্ড ডাফরিন কী বলেছিল? ফ্যাক্টরি অফ সেডিশন। কী বলেছিল? ফ্যাক্টরি অফ সেডিশন। এর অর্থ কি? দেশদ্রোহীদের আঁতুড়ঘর বলেছিল। কে বলেছিল? লর্ড ডাফরিন। আর কি বলেছিল? মাইক্রোস্কোপিক, আর একটা কথা বলেছিল, মাইক্রোস্কোপিক মাইনরিটি। মানে বলেছিল যে ওরা এত সূক্ষ্ম যে ওদেরকে দূরবীন দিয়ে দেখতে হবে, এই মাইক্রোস্কোপে দেখতে হবে, এটাই বলেছিল। তো এটা বলেছিল মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেছিল এটাকে, লর্ড ডাফরিন বলেছিল। ফ্যাক্টরি অফ সিটিজেন মানে দেশদ্রোহীদের আঁতুড়ঘরকে বলেছিল লর্ড ডাফরিন বলেছিল। লর্ড কার্জন একটা কথা বলেছিল, কি বলেছিল? যে কংগ্রেস ইজ টোটালি ফেল, মানে এরা ফেল করে গেছে, এরকম কংগ্রেস পার্টি টোটালি ফেল করে গেছে, এরকম একটা কমেন্ট করেছিল কে? লর্ড কার্জন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন প্রসেস ইউজ টু এনার্জি প্রোডাকশন ইন ইন্ডিয়া। এটা জিকে টাইপের কোয়েশ্চেন, মানে এটা কোনো কনসেপ্টের কিছু নেই, জিকে টাইপের কোয়েশ্চেন, মাদ্রাস। এটা কারেন্ট অ্যাফেয়ার্স। এটা এখানেও জাস্ট ইনফরমেশন, কিছুই নাই। ইন ইন্ডিয়া হুইচ স্টেট পালস পার হেক্টর, মানে সব থেকে ডাল উৎপাদনে কোন রাজ্য সব থেকে বেশি? তো সব থেকে বেশি হচ্ছে মধ্যপ্রদেশ। ডাল উৎপাদনে সব থেকে বেশি হচ্ছে মধ্যপ্রদেশ। দ্বিতীয় থেকে মহারাষ্ট্র, তৃতীয় থেকে উত্তরপ্রদেশ। এটা মাথায় রাখবে।
নেক্সট কোয়েশ্চেন, দ্য ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ইন মোস্ট ডেভেলপ, সব থেকে বেশি ইন্ডাস্ট্রি কোথায়? এটা যে মাথায় রাখবো ওয়েস্ট বেঙ্গলে কোনো ইন্ডাস্ট্রি নেই, তো প্রথমে এলিমিনেট করে দেবে। তো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি সব থেকে বেশি হচ্ছে গুজরাটে। এটাও তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। দ্যাট দ্য ওয়ার্ড বায়োডাইভার্সিটি ওয়াজ কয়েন্ড, মানে বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন কে করেছে? বায়োডাইভার্সিটি শব্দটি দিয়েছে সেটা হচ্ছে রোজেন, WG রোজেন। The Nehru Committee report got declared burial at the hand of the Congress at the session of the INC. নেহেরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে উপযুক্ত সমাধি লাভ করেছিল? তো নেহেরু যে রিপোর্ট সে বানায় সেটা হচ্ছে 1928-এ বানায় নেহেরু কমিটি রিপোর্ট। নেহেরু কমিটির রিপোর্টটা কিসের এগেনস্টে বানায়? নেহেরু কমিটি রিপোর্ট যে সাইমন কমিশন আছে, সাইমন কমিশন খুব গুরুত্বপূর্ণ। সাইমন কমিশনের সঙ্গে রিলেটেড হচ্ছে নেহেরু কমিশন। আর সাইমন কমিশন কেন ভারতে আসে তার সঙ্গে রিলেটেড হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। 1919 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এটা যদি ভালো করে বোঝা যায় তাহলে সাইমন কমিশন কেন ভারতে এসেছিলো সেটা বোঝা যাবে। আর সাইমন কমিশন ভারতে এসেছিল বলেই যে তদন্তের জন্য তার পরিপ্রেক্ষিতে কংগ্রেসে একটা টিম গঠন হয় যেখানে কংগ্রেস তদন্ত করে, সেটা হচ্ছে নেহেরু কমিটি। আর সেই নেহেরু কমিটি যে 1928 খ্রিস্টাব্দে সেটা পেশ করে, সেটা কোন সেশনে পেশ করে? সেটা হচ্ছে কলকাতা সেশনে সেটা পেশ করে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট খুব গুরুত্বপূর্ণ। সাইমন কমিশন যদি কখনো সময় হয় পরে কোনো এক ভিডিওতে বলবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কি ইন ডিটেলে, মানে যেটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আরেকটা নামে পরিচিত হয়েছে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম নামে যেটা পরিচিত। মন্টেগু চেমসফোর্ড রিফর্ম যাকে বলে সেই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এইটার সঙ্গে সাইমন কমিশনের রিলেশন আছে, এইটার সঙ্গে নেহেরু রিপোর্টের কমিশন আছে, রিলেশন আছে। পরে কখনো বলবো যদি সুযোগ হয়। নেক্সট কোয়েশ্চেন, ফার্স্ট কটন মিল ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ। প্রথম কটন মিল ভারতে কোথায় স্থাপিত হয়েছিল? তো আমি আগেই কটন মিল নিয়ে বলেছিলাম, কলকাতা, আনসাকসেসফুল, ঘুষুরি। এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ইকোনমিক্সের কোয়েশ্চেন, লোককে ছেড়ে দিয়ে পালিয়ে আসবে আমি 100% গ্যারান্টি। কিন্তু যে ইকোনমিক্সের কনসেপ্ট একটু হলেও বোঝে সে কিন্তু এটা ছেড়ে চলে আসবে না। আমি খুব ধীর স্থিরভাবে এটা বোঝানোর চেষ্টা করছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট বলেছে রিগার্ডেড অ্যাজ পাবলিক এক্সপেন্ডিচার, বাস এইটাই হচ্ছে কি কনসেপ্ট। পাবলিক এক্সপেন্ডিচার বলতে যদি কি তুমি না বোঝো তাহলে এখানে তোমাকে আন্দাজে মারতে হবে, আর জানলে পরে ঠিক মেরে দিয়ে চলে আসবে ঠিক জায়গায়। ওই এদের মধ্যে কোনটা পাবলিক এক্সপেন্ডিচার নয়। তাহলে পাবলিক এক্সপেন্ডিচার জিনিসটা কি একটু আমরা দেখে নিই। পাবলিক এক্সপেন্ডিচারকে দুই ভাগে ভাগ করা হয়। পাবলিক এক্সপেন্ডিচার মানে গভর্নমেন্ট যে খরচা করে সেটাকে বলে পাবলিক এক্সপেন্ডিচার। তো গভর্নমেন্টের খরচা হচ্ছে দুই রকমের। একটা খরচা হচ্ছে কি যেটাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচা, রেভিনিউ এক্সপেন্ডিচার। একটাকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমি যদি কখনো ইকোনমিক্স পড়াই এইভাবে তাহলে ট্যাক্স চ্যাপ্টার যদি কখনো পড়াই তখন আমি এগুলো ডিটেল বলবো যে রেভিনিউ কি, ক্যাপিটাল কি। আপাতত কোয়েশ্চেনটা সলভ করার জন্য আমি বলছি। তো একটা হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচারকে দুই ভাগে ভাগ করে। পাবলিক এক্সপেন্ডিচার মানে গভর্নমেন্ট তার পয়সা যেটা খরচা করে সেটাকে বলে পাবলিক এক্সপেন্ডিচার। সেই পাবলিক এক্সপেন্ডিচার দুই রকমের, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। পরীক্ষাতে কখনো রেভিনিউ এক্সপেন্ডিচার থেকে কোয়েশ্চেন আছে, কখনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার থেকে কোয়েশ্চেন আছে, কিন্তু এখানে পাবলিক এক্সপেন্ডিচার থেকেই কোয়েশ্চেন দিয়েছে। আমার কোয়েশ্চেন দুটোর উপরই বেস করে আছে। এবার রেভিনিউ এক্সপেন্ডিচার কোনগুলা? রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে সেইগুলা যেখানে গভর্নমেন্ট খরচা করে অথচ রিটার্নে সেরকম কিছু পায় না গো, মানে খরচা করছি কিন্তু আমি রিটার্ন পাচ্ছি না। তাহলে মানে রিটার্ন পাচ্ছি না বলছি একদম কিছু রিটার্ন পাই না তা নয়, পয়সা করি হিসেবে কিছু রিটার্ন পাই না। দেশের ডেভেলপমেন্ট হয়, মানে লং টার্মে দেশের ডেভেলপমেন্ট হয়, কিন্তু সেখান থেকে গভর্নমেন্ট হাতে পয়সা করি কিছু পায় না।
তার মানে আমি এমন একটা জায়গায় খরচা করছি, গভর্নমেন্ট এমন একটা জায়গায় খরচা করছে যেখানে খরচা করছে কিন্তু হাতে পয়সা ফিরে আসছে না, কিন্তু খরচা হচ্ছে। কীরকম খরচা? যেমন স্যালারি দিতে হয় গভর্নমেন্ট কর্মচারীকে। গভর্নমেন্ট কর্মচারীকে স্যালারি দিয়ে গভর্নমেন্ট কি টাকা ফেরত পায়? না। কিন্তু রিটার্নে দেশের ডেভেলপমেন্টেই তো খরচা হচ্ছে না টাকাটা, স্যালারিতে এটা। আর কি হয় স্যালারিতে? স্যালারি ছাড়া মনে করো গভর্নমেন্ট কোনো দেশের কাছ থেকে টাকা ধার নিয়েছে, সেই টাকা ধার নেওয়ার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা যদি আমাকে গভর্নমেন্টকে পে করতে হয়, সেই ইন্টারেস্টটা যদি পে করতে হয়, তাহলে সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। খরচা তো ওটা যে গভর্নমেন্ট সাবসিডি দেয়, সাবসিডি গ্যাস কিনছে সাবসিডি দিয়ে দিচ্ছে, এই যে সাবসিডি দেয় ভর্তুকি, সেখানে হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ এক্সপেন্ডিচার। তা রেভিনিউ এক্সপেন্ডিচার কোথায়? স্যালারি, ইন্টারেস্ট, পেনশন, সাবসিডি, এগুলো হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোথায়? যেখানে খরচা করে গভর্নমেন্ট কিন্তু সেখান থেকে পয়সা পায়। যেমন আমাদের গভর্নমেন্ট যদি একটা রোড বানিয়ে দেয়, হাইওয়ে বানিয়ে দেয়, একটা হাইওয়ে বানিয়ে দেয়, সেখান থেকে ট্যাক্স তুলবে, টোল ট্যাক্স তুলে গভর্নমেন্ট টাকা পাবে। ব্রিজ বানিয়ে দেয়, রেলের খরচা করছে, সেখান থেকে টাকা তুলবে। অর্থাৎ গভর্নমেন্ট যদি কোনো ইনফ্রাস্ট্রাকচারে খরচা করে, ইনফ্রাস্ট্রাকচার, প্রজেক্ট, এগুলোতে খরচা করে, তাহলে পরে গভর্নমেন্ট কী করবে? সেখান থেকে গভর্নমেন্ট টাকা রিটার্ন পায়। তো গভর্নমেন্ট যেখান থেকে টাকা রিটার্ন পায় সেটা হচ্ছে ক্যাপিটাল সেই খরচা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যেখান থেকে রিটার্ন পায় না সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। মোটামুটি বোঝার মানে অঙ্ক এইটা সলভ করার জন্য আমি বললাম রেভিনিউ এক্সপেন্ডিচার আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে শুধু এইটুকুই নয়, এটা একটা কনসেপ্ট। মানে এটা আমাকে বোঝাতে গেলে হয়তো 20 মিনিটের একটা ক্লাস নিতে হবে। তো রেভিনিউ আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার যাতে সলভ করা যায় এই প্রশ্নটা, ততটুকু আমি বললাম। এবার কি দেখা যাক, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে বলছে নট রিগার্ডেড এজ পাবলিক এক্সপেন্ডিচার। কোনটা পাবলিক এক্সপেন্ডিচার নয়? সাবসিডি গিভেন টু দ্য লোকাল বাস, যদি গভর্নমেন্ট সাবসিডি দিয়ে দেয় লোকাল বাস, হ্যাঁ পাবলিক এক্সপেন্ডিচার। কেন? এটা রেভিনিউর মধ্যে পড়ছে, তাহলে এটা হবে। তাহলে নট বলেছে, তাহলে এটা হবে না গো। ডিফেন্স এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট ডিফেন্সে খরচা করছে, ডিফেন্সের দেশের ডেভেলপমেন্টের ইতে লাগছে যে খরচা, এটাও হবে না গো। ইন্টারেস্ট পেমেন্ট অন দ্য ন্যাশনাল ডিবেট, ওই যে বললাম যে ইন্টারেস্ট যেটা নিয়েছে, লোন নিয়েছে, সেখানে ইন্টারেস্ট দিতে হচ্ছে, সেটা তাহলে এটাও হবে না। এগুলো সব হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার। তাহলে বোর্ড থাকছে ডি হবে উত্তর। কেন দেখি, ইনভেস্টমেন্ট স্পেন্ডিং বাই পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি মানে যেগুলো পাবলিক সেক্টর ইউনিট আছে, পাবলিক সেক্টর ইউনিট যেগুলো আছে পিএসইউ, সেখানে যে টাকা খরচা করে, যে স্পেন্ডিং করে কোম্পানিগুলো, সেগুলো আসে কোম্পানি অ্যাক্টের মধ্যে। সেগুলা পাবলিক এক্সপেন্ডিচার আসে না, কোম্পানি অ্যাক্টের মধ্যে আসে, কোম্পানি আইন। তো যখন আমি বুঝে গেলাম এ বি সি হচ্ছে না, তখন ডি, কেননা এটা ইনভেস্টমেন্ট স্পেন্ডিং বাই পাবলিক কোম্পানি, কোম্পানিরা যেটা করে সেটা কোম্পানি অ্যাক্টের মধ্যে আসে, সেটা ওটার মধ্যে আসে না। তো কোয়েশ্চেন 80 এখানে হলো। নেক্সট কোয়েশ্চেন, হু রোড কুমার সম্ভব? এ তো জলের মতো সোজা কোয়েশ্চেন, কালিদাস। নেম দ্য সুলতান হু ফার্স্ট অর্গানাইজ এক্সপিডিশন টু দ্য কনকুইট ইন ডেক্কান। দাক্ষিণাত্য বিজয়ের সূচনা সর্বপ্রথম কোন সুলতান করেন? সেটা আলাউদ্দিন খিলজি। একটা জিনিস মাথায় রাখবে, এইটা যদি ভারতের ম্যাপ হয় তো এইখানে হচ্ছে গোলকুন্ডা। এই গোলকুন্ডাতেই জন্ম হয়েছে কোহিনূর হীরার। কোহিনূর যে হীরা, তার জন্ম হচ্ছে এইখানে। আলাউদ্দিন খিলজি এই কোহিনূর হীরাটা নিয়ে এসেছিল এই দাক্ষিণাত্যে। তো আলাউদ্দিন খিলজি আর কোহিনূর হীরা কার হাতে গিয়েছে? আলাউদ্দিন খিলজির হাত থেকে, তারপরে গিয়েছিল আমাদের মুঘল সম্রাটের কাছ থেকে নাদির শাহর কাছে, সেখান থেকে আজকে ব্রিটিশ মিউজিয়ামে। কোহিনূর হীরার একটা ইতিহাস আছে, সেটা আমি কোন একটা ভিডিওতে, ওটা বলতেই হয়তো 10 মিনিট লাগবে, আমি ডিটেল বলবো কীভাবে কোহিনূর হীরা কোন ডাইনেস্টি থেকে, কোন রাজবংশ সেই হীরাকে মানে আবিষ্কার করে, আর কীভাবে কতজনের হাতে ঘুরতে ঘুরতে ব্রিটিশ মিউজিয়ামে পৌঁছায়। তো এটা একটা ইতিহাস। তো এখান থেকেও কোয়েশ্চেন আছে। তো গেছিলো, মনে রাখবে যে এই কোহিনূর হীরাটা নিয়ে গিয়েছিল আলাউদ্দিন খিলজি। তারপরে একটা কোয়েশ্চেন হচ্ছে কি, কোয়েশ্চেন নাম্বার 83, একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম। 5 বয়েজ ABCDE প্লে এ গেম অফ কার্ড নিয়ে খেলা করছে 5 জন, ঠিক আছে। ইচ বয় হ্যাজ 10 কার্ড। সবার কাছে যদি 10টা কার্ড থাকে তাহলে টোটাল কার্ড কটা? 50টা। 5 জন খেলা করছে, সবার কাছে যদি 10টা কার্ড থাকে তাহলে টোটাল কার্ড 50টা, ঠিক আছে, বোঝা গেল।
ই বরোজ মানে মানে ধার করছে, বড় 3 কার্ড ফ্রম এ। তাহলে যদি এ থেকে 3টে কার্ড নেয়, তাহলে এর আর কটা কার্ড থাকছে? কারণ এ তো 10টা কার্ড ছিল, সবার 10টা করে। তো যদি 3টে নিয়ে নেয়, তাহলে এর কার্ড থাকছে 7টা। এর কার্ড 7টা কার্ড থাকছে, বোঝা গেল, ঠিক আছে। 3 কার্ড ফ্রম এ অ্যান্ড গিভ অ্যাওয়ে 5 টু সি। এবং কী করা হয়, মানে 5টা সে সিকে দিয়ে দেয়। তাহলে এবার ভালো করে বুঝবো, এর কাছ থেকে 3টে কার্ড নিচ্ছে। তো তো এর কাছ থেকে এর কাছ থেকে 3টে কার্ড নিচ্ছে, তাই 7টা হয়ে গেল। তাই এর কাছ থেকে যদি 3টে নেয়, তাহলে +3 হয়ে যাবে। হয়ে গেল। তো +3 যখনই হয়ে যাবে, তাই এর তো 10টা কার্ড আগে থেকে ছিল, সবাই 10টা করে পাচ্ছে। তো +3 মানে কত হয়ে গেল? 13টা কার্ড হয়ে গেল, 13টা। কিন্তু কী করছে, আবার বলছে 5টা কার্ড দিয়ে দিচ্ছে কাকে? আবার সিকে দিয়ে দিচ্ছে। 5টা কার্ড সিকে দিয়ে দিচ্ছে। তো যদি আবার 5টা কার্ড সিকে দিয়ে দেয়, তাহলে আবার 5টা বাদ দিয়ে দাও। তো 5টা বাদ দিয়ে দিলে কটা থাকছে? এর এখন কার্ড থাকছে 8টা কার্ড থাকছে, বোঝা গেল। নেক্সট কি বলছে, অ্যান্ড গিভ অ্যাওয়ে 5 টু সি। এবং সিকে সে আবার 5টা কার্ড দিয়ে দিচ্ছে। আবার সিকে 5টা কার্ড দিয়ে দিয়েছে। তো যদি সিকে 5টা কার্ড দিয়ে দেয়, এটা বললাম, সিকে 5টা কার্ড দিয়ে দেয়, তাহলে এর কার্ড হয়ে যাচ্ছে 8টা। তাহলে সি এর কার্ড হয়ে যাবে কটা? তো সি এর কার্ড হয়ে যাবে, সি এর 10টা ছিল, 5টা যোগ হয়ে গেলো, তাহলে সি এর হয়ে গেলো 15টা কার্ড। সি এর 15টা কার্ড হয়ে গেলো। তারপর কি বলছে, সি হু ইন টার্ন গিভস 4 টু বি। আবার বিকে 4টে দিয়ে দিয়েছে। তো আবার বিকে যদি 4টে দিয়ে দেয়, তাহলে সি এর হয়ে গেলো 11টা। সি এর 11টা হয়ে গেল। সি এর যদি 11টা হয়, তাহলে বিকে 4টে দিয়ে দিচ্ছে, তাহলে B+4। তো বি এর 10টা আগে থেকেই আছে, তো 10 আর 4 হয়ে যাচ্ছে 14টা। হয়ে যাচ্ছে। এবার নেক্সট স্টেটমেন্ট দেখি কি বলছে, হোয়াইল বি পাসেস 2 কার্ড ডি। তো বি আবার ডিকে 2টো কার্ড দিয়ে দিচ্ছে। তো বি যদি ডিকে 2টো কার্ড দিয়ে দেয়, তাহলে বি এর হয়ে গেল কটা? 12টা। তা ডিকে যদি 2টো কার্ড দিয়ে দেয়, তা ডি এর আগে 10টা, 2টো কটা হয়ে গেলো? 12টা। তো টোটাল কার্ড কী বলেছে, হাউ মেনি কার্ডস ডি হ্যাভ। ডি এর কতগুলো কার্ড হচ্ছে? 12টা। সোজা অঙ্ক, জাস্ট পড়তে থাকো, করতে থাকো। আমরা যাব পরবর্তী কোয়েশ্চেনে। হু ইন্ট্রোডিউস দিন এলাহি। আমার এই কোয়েশ্চেনটা পচে গিয়েছে, এতবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে। আকবর। আর কে গ্রহণ করেছিল দিন এলাহি? বীরবল। তো এরপরে যে কোয়েশ্চেনটা, এটাই লাস্ট কোয়েশ্চেন, আবার পরের পার্টে আমরা ডিসকাস করব। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। হোয়াট হ্যাপেন হোয়েন দ্য পটাশিয়াম আয়োডাইড সলিউশন ইজ অ্যাডেড টু সলিউশন অফ লেড নাইট্রেট। বলছে পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে যদি লেড নাইট্রেটের যদি মিশ্রণ ঘটায়, তাহলে কী হবে? দেখি কী হবে। এইটা যে পিবি হচ্ছে লেড, PbNO3 2, এটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। PbNO3 হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। এর সঙ্গে কার বিক্রিয়া করা হয়েছে? লেড নাইট্রেট। না, লেড নাইট্রেট নয়, এর সঙ্গে কার সঙ্গে? আচ্ছা, এইটা হচ্ছে লেড নাইট্রেটের সঙ্গে পটাশিয়াম আয়োডাইড। তো পটাশিয়াম আয়োডাইড হচ্ছে, কে হচ্ছে পটাশিয়াম, আই হচ্ছে আয়োডাইড। তো লেড নাইট্রেটের সঙ্গে পটাশিয়াম আয়োডাইডের যদি রিয়াকশান করানো হয়, তাহলে পরে যেটা তৈরি হবে PbI2 + 2KNO3। KNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিড, আর এটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ। তো এটি কী রঙের হবে? এটা হবে হলুদ রঙের। যারা কেমিস্ট্রিতে ভালো কম বোঝো, তারা এইগুলা এত রিয়াকশানের মধ্যে যাওয়ার দরকার নেই, শুধু এটা মনে রাখবে, লেড নাইট্রেটের সঙ্গে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে হলুদ হবে, এইটাই। তো বাকি কোশ্চেনগুলো পরের দিনকে সলভ করবো, পরের ভিডিওতে।
আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো এই ভিডিও শেষে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিই। আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে আমি WBCSের 10 বছরের কোয়েশ্চেনের এরকম অ্যানালিসিস করব। 2023 থেকে শুরু করে ব্যাকে একদম 2013 সাল পর্যন্ত প্রিলিমসের সমস্ত কোয়েশ্চেনে এরকম অ্যানালিসিস করব। তো এগুলো পার্ট করে আসতে থাকবে। তো যারা ইন্টারেস্টেড তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে এই নম্বরে 7319068213 7319068213 এইটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে? 10 বছরের প্রিভিয়াস ইয়ারের প্রিলিমসের কোয়েশ্চেনে এরকম ডিটেল অ্যানালিসিস করা হবে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।